এ কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমি তো পাতার নিচে পড়ে গেছি, বাঁচাও। এভাবে কে চিৎকার করছে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। কে বিপদে পড়েছো? তোমার নাম বলো, আর কোথা থেকে কথা বলছো? আমি পুকুর পাড়ের গাছের নিচে থেকে কথা বলছি। আমি তো পুকুর পাড়ে এসেছি, কিন্তু তোমাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গাছের গোড়ায় দেখো, কিছু পাতা পড়ে আছে, পাতাগুলো ওঠালে আমাকে দেখতে পারবে। একে ব্যাং, তুমি কথা বলতে পারো? আর পুকুরের পানি ছেড়ে তুমি এখানে কি করছো? আসলে আমি জাদুর ব্যাঙ, তাই কথা বলতে পারি। আর পুকুরের পানিতে সবাই গোসল করতে আসে বলে আমার ঘুমের ডিস্টার্ব হয়, তাই এই গাছের নিচে বসে ঘুমাচ্ছিলাম। কিন্তু হঠাৎ বাতাসে গাছের পাতাগুলো আমার উপরে পড়ায় আরামের ঘুমটাই নষ্ট হয়ে গেল। এমনকি পাতার নিচে থেকে বের হতে পারছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাকে বের করার জন্য। ও, এই ব্যাপার। তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে যাবে? সেখানে ঘুমালে তোমার ঘুম নষ্ট হবে না। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো। কিন্তু তোমাকে এভাবে নিয়ে গেলে আমাদের বনের পাখিরা তোমাকে দেখার জন্য ভিড় জমাবে, তাই একটা হাড়িতে করে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি এখানে থাকো, আমি বাড়ি থেকে এক্ষুনি হাড়ি নিয়ে আসছি। এরপর টুনি বাড়িতে চলে যায় আর একটি হাড়ি নিয়ে আবারও ব্যাঙের কাছে চলে আসে। ব্যাং, আমি হাড়ি নিয়ে এসেছি, তুমি এবার হাড়িতে উঠে বসো। আচ্ছা ঠিক আছে। একি মা, তুমি এই ব্যাংকে কোথায় পেলে? ব্যাংকটা তো ভারী সুন্দর। তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সত্যি তুমি জাদুর ব্যাং? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি শুনেছি যারা জাদুর হয় তারা নাকি সবকিছু দিতে পারে। তুমি যদি আমাকে এক প্লেট ফুচকা দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি জাদুর ব্যাং। টুকি, ব্যাংটা পুকুর পাড়ে ঘুমাতে পারে না বলে বাড়িতে নিয়ে এসেছি ঘুমানোর জন্য। আর তুই তাকে যত বিরক্ত করা শুরু করেছিস, তোকে এত কিছু বিশ্বাস করতে হবে না। এখন তোর বন্ধুদের সাথে খেলতে যা তো। না না, তোকে যেও না, যেও না। এই নাও তোমার ফুচকা। ও মা, তুমি তো দেখছি সত্যি জাদুর ব্যাং। ইয়ে, কি মজা, কি মজা! আমি এখন ফুচকা খাবো। ইয়ে! এ কথা যেন বনের কাউকে বলো না, তাহলে সবাই আমাকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে। আচ্ছা ঠিক আছে ব্যাং, আমি কাউকে কিচ্ছু বলবো না। ব্যাং, তুমি তাহলে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর আমি পাখিদের কাপড়গুলো সেলাই করি। এতগুলো কাপড় সেলাই করতে তো তোমার অনেক সময় লাগবে। তা তো লাগবেই, কয়েকদিনে সেলাই করব, তারপর পাখিদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি তোমার সেলাই মেশিন অর্ডার করে দিচ্ছি, তুমি শুধু কাপড়গুলো মেশিনের উপর রেখে দাও, তাই মেশিন একা একা সেলাই করবে, আর তুমি তখন বিশ্রাম করতে পারবে। এসব বলে ব্যাঙ তার জাদু শক্তি দিয়ে সেলাই মেশিন অটো করে দেয়। আর টুনি মেশিনের ওপর কাপড় রাখতেই মেশিন একা একা কাপড় সেলাই করতে থাকে। আর তারপর দুজনেই বিশ্রাম করতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। মা, আমাকে নতুন জুতা এনে দাও, আমি কনকের জন্মদিনের অনুষ্ঠানে যাব। কিন্তু মা, এখন যে আমার কাছে কোনো টাকা নেই। তবে তুই একটু অপেক্ষা কর, আমি পাখিদের বাড়িতে গিয়ে জামাগুলো দিয়ে যে টাকা পাবো সেই টাকা দিয়ে জুতা কিনে নিয়ে আসবো। তাহলে তো অনেক দেরি হয়ে যাবে মা, আর এতক্ষণে কনকের জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো। এই নাও টুকি, তোমার নতুন জুতা, এগুলো পরে তুমি জন্মদিনের অনুষ্ঠানে যাও। ও মা, কত সুন্দর জুতা! ব্যাং, তোমাকে অনেক ধন্যবাদ। কি রে টুকি, তুই এত সুন্দর জুতা কোথায় পেলি? তোর মায়ের কাছে তো তেমন কোনো টাকা নেই যে এত দামি জুতা কিনে দিবে। কাকুলি মাসি, আমাদের বাড়িতে না একটা জাদুর ব্যাঙ আছে, ওই ব্যাঙ আমাকে এই জুতো দিয়েছে। কি, জাদুর ব্যাঙ? ও মা, তোরা আবার জাদুর ব্যাঙ কোথায় পেলি? এই রে, ব্যাঙ তো তার কথা কাউকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো ভুল করে বলেই ফেলেছি। এ মানে আমি জানি না মাসি,
কনক কনক কোথায় রে তুই? এ কথা বলে টুকি ঘরে চলে যায় আর কাকুলি জাদুর ব্যাং নিয়ে ভাবতে থাকে। তখনই সেখানে কালু চলে আসে। আরে কাকুলি, তুমি এখানে দাঁড়িয়ে কি ভাবছো? আর বলো না কালু, একটা খবর আছে। টুকিদের বাড়িতে নাকি জাদুর ব্যাং এনেছে। আর সেই ব্যাঙের কাছে ওরা যা চায় ব্যাং নাকি ওদের তাই দেয়। দেখো না টুকিকে কত সুন্দর জুতা দিয়েছে। তাই নাকি? তাহলে তো ব্যাংকটাকে আমাদের চুরি করতেই হবে। তবে ছোট ছানাদের কথা বিশ্বাস না করে অনুষ্ঠান শেষ করে আমরা টুনিদের বাড়িতে গিয়ে ভালো করে সবটা দেখে আসবো, আর তারপর চুরি করতে যাব। এই টুনি, দাঁড়া তো, তোর সাথে জরুরি কথা আছে। হ্যাঁ ইগল দাদা, বলো কি জরুরি কথা বলবে? আমি শহরে বেড়াতে গিয়ে খবরে শুনে আসলাম যে আমাদের বনে নাকি 2 দিনের মধ্যেই খুব জোরে ঝড় নামবে। আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই সবার বাড়িতে গিয়ে খবরটা জানাতে পারবো না। তুই একটু কষ্ট করে সবাইকে খবরটা জানিয়ে দিস, তাহলে সবাই ভাঙা ঘর মেরামত করতে পারবে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি কাপড়গুলো দিয়ে এই খবরটা সবাইকে জানিয়ে দিয়ে আসছি। সুখী দিদি, তোমার জামা বানানো হয়ে গেছে, জামাটা নিয়ে যাও। বাহ টুনি, এইবার এত তাড়াতাড়ি জামা বানিয়েছিস, ভালোই হয়েছে। আমি কাল পাশের বনে বেড়াতে যাব। এ সময় কোথাও না গিয়ে বাড়িতেই থাকো, কারণ ইগল দাদা নাকি খবরে শুনেছে 2 দিনের মধ্যেই আমাদের বনে খুব জোরে ঝড় নামবে। ও মা, তাই নাকি? এটা তো খুব খারাপ খবর। তাহলে তো আমাদের ঘরটা নতুন করে মেরামত করতে হবে। জামা বানানোর টাকাটা দিয়ে দাও সুখী দিদি, সবার কাছে টাকা তুলে আমি আবার ঘরটা মেরামত করব। টুনি, আমাকে ক্ষমা করে দে, আজ তোকে টাকা দিতে পারবো না। কয়েকদিন পর তোর বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবো। তুই বরং বাকি পাখির কাছে টাকা নিয়ে ঘরটা মেরামত করিস। আচ্ছা ঠিক আছে সুখী দিদি। এরপর টুনি বাকি পাখিদের বাড়িতে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায়, কিন্তু টুনিকে কেউই টাকা না দেওয়ায় সে মন খারাপ করে বাড়িতে চলে আসে। জানো মা, আজ কনকের জন্মদিনে অনেক মজা হয়েছে। একে মা, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে আছো কেন? কি আর বলবো রে মা, দুঃখের কথা। শুনলাম আমাদের বনে খুব জোরে ঝড় নামবে, আর ঝড়ের কারণে তো আমাদের এই ঘরটা ভেঙে মাটিতে পড়ে যাবে। বনের পাখিদের কাছে জামা বানানোর টাকা চাইলাম, তারা সেটাও দেয়নি। এখন কি করে যে ঘরটা ভালো করে মেরামত করব? আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার ঘরটা মজবুত করে দিচ্ছি। তোমার ঘরটা টিনের বানিয়ে দিলাম, জোরে ঝড় আসলেও এই ঘর ভেঙে যাবে না। ব্যাং, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালে। এভাবেই টুনি আর ব্যাং কথা বলছিল, আর এদিকে লুকিয়ে লুকিয়ে কালু আর কাকুলি সবটা শুনে ফেলে। কাকুলি, সত্যি তো টুনির বাড়িতে জাদুর ব্যাঙ আছে। যেভাবেই হোক ব্যাঙটাকে চুরি করতেই হবে। একবার ব্যাঙটাকে হাতে পেলে আমরা ওই ব্যাঙের কাছে সোনা দানা হিরে মুক্ত সব চেয়ে নিব, আর তখন আমরা এই বনের সবচেয়ে ধনী পাখি হয়ে যাব। এসব বলে কালু কাকুলি সেখান থেকে চলে যায়, আর তারা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে রাত নেমে আসে, এবং রাত হতেই কালু কাকুলি টুনির বাড়িতে চলে আসে। কালু, ওই তো ব্যাংকটা শুয়ে আছে, তুমি তাড়াতাড়ি ব্যাংকটাকে ধরে নিয়ে বাইরে চলে এসো। এরপর কালু চুপি চুপি ব্যাঙের কাছে যায়, আর যেই না ব্যাংকে ধরতে যাবে তখনই সে জেগে ওঠে। শয়তান চোর পাখি, অন্যের উন্নতি দেখে লোভে পড়ে তোরা আমাকে চুরি করতে এসেছিস। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ব্যাংক, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো লোভে পড়ে কারো কিছু চুরি করতে আসবো না। তবু তুমি আমার স্বামীকে ব্যাংক রূপ থেকে পাখি রূপে ফিরিয়ে দাও। কি হয়েছে? এ কি কাকুলি দিদি, এত রাতে তুমি এখানে কি করছো? তারপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। টুনি, তুই ব্যাংকে বল না আমাদের ক্ষমা করে দিতে। ব্যাংক, ওরা আমার প্রতিবেশী, তাই এবারের মতো ওদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এরপর ব্যাং কালুর আসল রূপ ফিরিয়ে দেয়।
আর তারা ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে যায়। কবুতর দাদা, আমাকে 2 কেজি আলু আর 1 কেজি টমেটো দাও তো। আর কত টাকা হলো খাতায় লিখে রাখো, টোনা এলে তোমার সব টাকা পরিশোধ করে দিবে। আচ্ছা ঠিক আছে রে টনি, এই নে তোর আলু আর টমেটো। এরপর টুনি সবজি কিনে নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর যাওয়ার সময় সে একটা উড়ন্ত অটোর সাথে ধাক্কা খায়, আর সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। এ কি, এটা তো টুনি। কিন্তু কি হয়েছে টুনির? ও এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? না না, ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এরপর সুখী তার পানির কলসিটা রেখে টুনিকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার টুনিকে চেক আপ করে। আর কিছুক্ষণের মধ্যেই টুনির জ্ঞান ফিরে আসে। এ কি, আমি হাসপাতালে কেন? কি হয়েছে আমার? তুই তো বনের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিলি রে টুনি, আর আমি তোকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা ডাক্তার বাবু, টুনির কি কোনো রোগ ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, টুনি মনে হয় ভারী কিছুর সাথে ধাক্কা খেয়েছে, যার কারণে টুনির একটা ডানা ভেঙে গেছে। হ্যাঁ ডাক্তার বাবু, আমার মনে পড়েছে। আমি বাজার করে বাড়িতেই ফিরছিলাম, আর হঠাৎ একটা উড়ন্ত অটো এসে আমাকে ধাক্কা দেয়, আর সাথে সাথে মাটিতে পড়ে যায়। আচ্ছা ডাক্তার বাবু, আমার ডানা ভালো করতে কতদিন সময় লাগবে? তোমার ডানা আর কোনোদিনও ভালো হবে না টুনি, তবে ব্যথা কমানোর জন্য আমি তোমাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি। এরপর ডাক্তার বাবু টুনিকে কিছু ঔষধ লিখে দেয়, আর সুখী টুনিকে পিঠে করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। মা, ও মা, সুখী মাসি তোমাকে এভাবে পিঠে করে নিয়ে এলো কেন? তোমাকে কিছু হয়েছে মা? হ্যাঁ রে মা, সড়ক দুর্ঘটনায় আমার একটা ডানা ভেঙে গেছে। আমি আর কোনোদিনও উঠতে পারবো না রে মা, আমি যে আর উঠতে পারবো না। এখন তাহলে খাবার রান্না করবে কে? আর একটু পরে তো বাবা কাছ থেকে এসে খাবার চাইবে। ও নিয়ে তুই ভাবিস না রে মা, আমার একটা হাত ভেঙে গেছে তো কি হয়েছে, আর একটা হাত তো আছে। এই এক হাতে আমি ঠিক রান্না করে নিব। এই কথা বলে টনি রান্নাঘরে চলে যায় আর রান্না করতে শুরু করে দেয়। দেখতে দেখতে বেশ কিছু সময় কেটে যায়। এদিকে টনির ভাত রান্নাও শেষ হয়ে যায়। আর টনি যেই না চুলা থেকে ভাতের হাঁড়ি নামাতে চায়, তখনই সে তার ভেঙে যাওয়া হাতে আঘাত পায়, আর সাথে সাথে ভাতের হাঁড়িটা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। কিন্তু তখনই সেখানে টোনা চলে আসে। টুনি, এই টুনি, তুমি এখনো রান্না করছো? আমার যে অনেক খিদে পেয়েছে। এ কি কাণ্ড, এটা কি করে হলো? চালের যে দাম, আর তুমি কিনা এতগুলো ভাত সব মাটিতে ফেলে দিয়েছো। ওগো, আমি ইচ্ছে করে ফেলিনি। আমার একটা হাত যে চিরদিনের মতো ভেঙে গেছে, এজন্য অন্য হাত দিয়ে এতক্ষণ রান্না করলাম, তবুও যে হাঁড়িটা হাত থেকে পড়ে ভেঙে গেল। এসব তুমি কি বলছো টুনি? নিজের হাতটা চিরতরের জন্য ভেঙে ফেলেছো? তাহলে বাড়ির কাজগুলো তুমি কিভাবে করবে? এখন তো মনে হচ্ছে কাজে না গিয়ে বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। তা না হলে তুমি কাজ করার নামে আমার সবকিছু ধ্বংস করে ফেলবে। এরপর টোনা নিজেই রান্না করে, আর সবাই মিলে খাবার খায়। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন টোনা বাড়ির সব কাজ করে তারপর কাজে চলে যায়। আবার কাজ করে এসে বাড়ির যাবতীয় কাজ সামলায়। আর এভাবে টোনা প্রতিদিন বাড়ির সব কাজ করে কাজ করতে যেত। আর তা দেখে আশেপাশের প্রতিবেশীরা হাসি ঠাট্টা করত। আহারে, টোনা সারাদিন কত কষ্ট করে, আর আমি আমার ভাঙা হাতের জন্য কোনো কাজ করতে পারি না। আজকে আর আমি টোনাকে কাজ করতে দিব না। এই কথা বলে টনি পুকুর পাড়ে বাসন মাজতে চলে যায়। এদিকে টোনারও ঘুম ভেঙে যায়। এ কি, আজকে এতক্ষণ ধরে ঘুমালাম? এদিকে যে আমার কতগুলো কাজ পড়ে আছে। যাই, পুকুর পাড়ে বাসনগুলো মাজতে যাই। এরপর টোনা বাসনগুলো পরিষ্কার করতে পুকুর পাড়ে চলে যায়। অন্যদিকে টনি এক হাত দিয়ে সবগুলো বাসন পরিষ্কার করে ফেলে। আর যেই না বাসনগুলো নিয়ে চলে যাবে, তখনই সবগুলো বাসন হাত থেকে ছিটকে পুকুরে পড়ে যায়। আর টোনা সেটা দেখতে পায়। হায় হায় রে, সব শেষ করে ফেললো রে, সব শেষ করে ফেললো।
আমার এত দামের থালা বাসনগুলো পানিতে ফেলে দিল রে। না না, আর না, তোকে আমি অনেক সহ্য করেছি, অনেক বসিয়ে বসিয়ে খাইয়েছি, তবে আজকে আর আমার বাড়িতে তোকে থাকতে দিব না। চলে যা, এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে চলে যা। ওগো, তুমি আমাকে তাড়িয়ে দিও না, এই ভাঙা হাত নিয়ে আমি কোথায় যাব? কোথায় যাবি তা আমি কি করে বলবো? যত সব ন্যাকামি। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও টোনার কথায় কষ্ট পেয়ে দূরে এক বনে চলে যায়। না জানি এ কোন বনে চলে এলাম, এখানের তো কাউকে চিনি না, আর এখানে আমাকে কে একটু আশ্রয় দিবে? এদিকে তো আমার অনেক খিদেও পেয়ে গেছে, কি যে করি। আইসক্রিম নিবে গো, আইসক্রিম। এই মেয়ে, আইসক্রিম নিবি নাকি? না গো দাদা, আইসক্রিম কেনার মতো টাকা আমার কাছে নেই। আচ্ছা দাদা, এই বনে কি এমন কেউ আছে যে আমাকে একটা কাজ দিতে পারবে? ও আচ্ছা, তার মানে তুই কাজের খোঁজ করছিস? তাহলে তো তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। আয় আমার সাথে আয়, আমি তোকে একটা কাজের সন্ধান দিব। এরপর টুনি কালুর সাথে ময়ূরের বাড়িতে চলে যায়। এই যে দিদি, তুমি না বলেছিলে তোমাকে একটা কাচের পাখি খুঁজে দিলে তুমি আমাকে 100 টাকা দিবে? এই দেখো, একদিনের মধ্যে আমি একজন কাচের পাখিকে নিয়ে এসেছি, এখন আমাকে 100 টাকা দাও দেখি। এরপর ময়ূরী কালু আইসক্রিমওয়ালাকে 100 টাকা এনে দেয়, আর টাকা পেয়ে কালু সেখান থেকে চলে যায়। এই মেয়ে, তোমার নাম কি আর কোথা থেকে এসেছো? আমার নাম টুনি, আর আমি এক দূরের পাহাড়তলি বন থেকে এসেছি। তা আগে কি কোথাও কাজ করেছো? না গো দিদি, আমি এর আগে কারো বাড়িতে কাজ করিনি। তাছাড়া আমি তেমন কোনো ভারী কাজ করতে পারি না, কেননা আমার এক হাত চিরদিনের জন্য ভেঙে গেছে। তাহলে এই ভাঙা হাত নিয়ে তুমি কাজ করতে এসেছো কেন? ধুর ধুর, এই কালোটা যে কোন প্রতিবন্ধীর মতো মেয়েকে এনে দিল, শুধু শুধু আমার 100 টাকা নিয়ে গেল। এই মেয়ে, তুমি দাঁড়িয়ে দেখছো কি? চলে যাও এখান থেকে, তোমাকে দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নেই। এরপর টুনি নিরুপায় হয়ে সেখান থেকে চলে যায়, আর একটা বাড়ির পাশে গিয়ে কাঁদতে থাকে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত বড় শাস্তিটা কেন দিলে? এই পৃথিবীতে যে কাজ করা ছাড়া কেউ একটু খাবারও দেয় না, আর তুমি কিনা আমার কাজ করার হাতটাই ভেঙে দিলে। টুনি যখন কাঁদছিল তখন পাশের ঘরের ভেতর থেকে এক তান্ত্রিক তার সব কথা শুনতে পায়, আর তখনই সে টুনির কাছে চলে আসে। এ কি রে মা, তুই এভাবে কাঁদছিস কেন বলতো? এরপর টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। কষ্ট পাস না রে মা, তোকে আমি কাজ দিব। শোন, ওই দেখ দূরে একটা ডালিমের বাগান দেখা যাচ্ছে। আজকে থেকে তুই ডালিমের বাগান পাহারা দিবি, কিন্তু তোকে একটু কষ্ট করতে হবে। আমার তো থাকার মতো একটা ঘরই আছে, তাই তোকে ওই ডালিমের বাগানেই কষ্ট করে থাকতে হবে। কি পারবি তো? হ্যাঁ, আমি পারবো, আর আমাকে একটা কাজ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর টুনি ডালিম বাগানের ভিতরে চলে যায়, আর ডালিম বাগান পাহারা দিতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বেশ কিছুদিন থেকে এই মাটিগুলো এখানে পড়ে থাকতে দেখছি। আমি তো এই গাছের নিচে ঘুমিয়ে রাত কাটাচ্ছি, তাই এই মাটিগুলোকে কাজে লাগিয়ে আমি যদি একটা ঘর বানাতে পারি, তাহলে আর আমাকে কষ্ট করে মাটিতে ঘুমিয়ে দিন কাটাতে হবে না। এই কথা বলে টুনি মাটিগুলো দিয়ে ডালিম বাগানের ভিতরে একটা মাটির ঘর বানাতে থাকে, আর বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা মাটির ঘর বানিয়ে ফেলে। এই যে তান্ত্রিক বাবা, আমরা আপনার বাগানের ডালিম কিনতে এসেছি, চলুন আমাদেরকে ডালিম বাগানে নিয়ে চলুন। এরপর তান্ত্রিক ঈগল ও ঈগলিকে তার ডালিম বাগানে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তারা টুনির বানানো মাটির ঘরটা দেখতে পায়। ওয়াও, হোয়াট এ বিউটিফুল হোম! এত সুন্দর হাতের কাজ। এই মেয়ে, এই বাড়িটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমি থাকার জন্য মাটি দিয়ে ঘরটা বানিয়েছি। ছোটবেলায় মা আমাদের মাটি দিয়ে খেলনা ঘর বানিয়ে দিত,
আর আমি মায়ের থেকে এই ঘরটা বানানো শিখেছি। এরকম ঘর এখনকার দিনে কেউ বানাতে পারবে না। তুমি নিজেও জানো না তোমার মধ্যে কতটা প্রতিভা ছিল। নিজের অজান্তেই তুমি তোমার প্রতিভাকে বের করেছো। আজকে থেকে তুমি আমাদের জন্য মাটির ঘর বানাবে, আর আমরা মাটির ঘর বিক্রির জন্য একটা বিশাল ব্যবসা করব। আর এর জন্য আমরা তোমাকে মাসে 20,000 টাকা করে বেতন দিব। এরপর ইগল ও ইগলি তাদের ফোনে মাটির ঘরের ছবি তুলে নেয় আর তান্ত্রিকের বাগানের ডালিম কিনে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি ও ইগল ও ইগলির জন্য মাটির ঘর বানায়, আর মাস শেষে তারা টুনিকে টাকা দেয়। আর ধীরে ধীরে টুনি অনেক ধনী হয়ে যায়, আর চারদিকে টুনির প্রতিভার কথা ছড়িয়ে যায়। আর টুনির এত নামডাক দেখে টোনা ও টুকি টুনির কাছে আসে। আমি তোমাকে রাগের মাথায় চলে যেতে বলেছি জন্য তুমি আমাদের ছেড়ে চলে এসেছো টুনি। একবারও আমাদের মেয়েটার কথা ভাবলে না। ও যে তোমাকে ছাড়া অনেক কান্নাকাটি করে। আমি জানি টুনি তুমি আমাকে মাফ করে দিবে না, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু আমাদের মেয়েটাকে তুমি তাড়িয়ে দিও না। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে এসেছিলে বলো? ও মা বলো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না মা। ওরে, আমিও যে তোর বাবার উপর অভিমান করে চলে এসেছি। আমাদের জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই না রে মা? আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না। টোনা, এই টোনা, তুমিও আজকে থেকে এখানেই থাকবে। আর শোনো, বিপদ কখনো বলে আসে না। আমার হাত ভেঙে যাওয়া একটা দুর্ঘটনা মাত্র। এমন সময় কোনো স্বামী তার স্ত্রীদের তাড়িয়ে দিতে পারে না, বরং তার বিপদের সময়ে তার পাশে থাকতে হয়। হ্যাঁ টুনি, আমার উচিত ছিল তোমাকে শহরে বড় কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, কিন্তু আমি তা করিনি। বরং প্রতিবেশীদের কথায় রেগে গিয়ে তোমাকে তাড়িয়ে দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও টুনি, আমাকে মাফ করে দাও। এরপর টুনি টোনাকে মাফ করে দেয়, আর তারা সুখী দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, প্রত্যেক পাখির মধ্যে অজানা এক প্রতিভা লুকানো থাকে। ইচ্ছে আর চেষ্টাকে কাজে লাগিয়ে সেই প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারলেই জীবনটা সুখের হয়ে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।